অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএল দাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন সেট নম্বর 1, অর্থাৎ আমি আজকেই তোমাদের ইতিহাস বিষয়ে প্রথম সেট দেব। অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর এই প্রশ্নটি হচ্ছে এইটি, কিন্তু ইতিহাসে যে সর্বোচ্চ 100, 99, 98 নম্বর পাওয়া যায় তার একটা উদাহরণ আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পরীক্ষায় অনেকের রেজাল্টে এখানে দেওয়া আছে দেবদত্তা মাঝি যে 2023 সালের মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। তা দেবদত্তা মাঝির যে আজকে আমি শুধু দেবদত্তা মাঝির রেজাল্টেই দেখাবো, অন্যান্য দিন আবার অন্যান্য যারা আছে তাদের রেজাল্টও দেখিয়ে দেবো। তো এখানে দেবদত্তা মাঝির প্রথম ভাষা অর্থাৎ বাংলায় সে 98 নম্বর পেয়েছে, দ্বিতীয় ভাষার মার্ক 100তে 100 পেয়েছে, অর্থাৎ ইংরাজিতে গণিত 100 এবং ভৌতবিজ্ঞানে 100 মার্ক, লাইফ সায়েন্স 100 মার্ক, ইতিহাসে 99 মার্ক। অর্থাৎ আজকের আলোচনায় ইতিহাস নিয়ে। দেখো ইতিহাসে মাধ্যমিকে সে 100-র মধ্যে 99 মার্ক পেয়েছে, অর্থাৎ 1 নম্বর তার কম। কাজেই ভালোভাবে পড়ালেখা করলে ইতিহাসেও তো 100তে 100, 99 এরকম মার্ক পাওয়া সম্ভব। ভূগোলেও 100 মার্কে 100 পেয়েছে। যাই হোক, তোমরাও প্রথম থেকে সেভাবে ভালোভাবে পড়ালেখা করবে। আমি এক এক করে আরও অনেক ইনফরমেশন দেবো যাতে তোমাদের সেই ইনফরমেশন দেখে তোমাদের আগ্রহ আসে এবং সেই ইনফরমেশন দেখে তোমরা আরও প্রস্তুতি নিতে তোমাদের জন্য সুবিধা হয়। তাই প্রথমেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তা আমরা সরাসরি চলে যাচ্ছি হিস্ট্রি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন। এখানে প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2 নম্বরে ঠিক না ভুল। 3 নম্বরে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। 4 নম্বরে প্রশ্নগুলোর উত্তর দাও। 3 মার্কের প্রশ্ন এবং 5 নম্বরে হচ্ছে 5 মার্কের 2টি প্রশ্ন। এই টোটাল 30 মার্কের প্রশ্ন। যাক, আমি এক এক করে প্রশ্ন তোমাদের উত্তর দেবো এবং প্রশ্নের পাশাপাশি প্রশ্ন বেসিক যে বিশ্লেষণ সেটাও আমি দেখাবো। যেমন 1 নম্বরের প্রশ্ন মুঘল সম্রাট। আমি এক এক করে প্রশ্নগুলো একটু দেখিয়েছি। এবার 1 নম্বরের প্রশ্ন দেখাবো। মুঘল সম্রাট ফারুক শিয়রের একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন কত সালে, সেটা এখানে বলা আছে। আমরা যদি একটু দেখি, মুঘল সম্রাট ফারুক শিয়রের একটা আদেশ ফরমান জারি হয়েছে 1717 খ্রিস্টাব্দে, অর্থাৎ এ নম্বর উত্তর। আর 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুক শাহের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যিক সুবিধা দিয়ে ফরমান জারি করেন। এরপরের যে ইনফরমেশন, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন কে? অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। যেটা আমরা 3 নম্বরের উত্তর দেখেছি। ব্যাখ্যা কি বলবো? লর্ড ওয়েলেসলি বা অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। এরপরে 3 নম্বরের প্রশ্ন, সলবাই এর চুক্তি হয়েছিল কত সালে? সলবাইয়ের চুক্তি হয়েছিল 1782 সালে। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের শেষে 1782 সালে সলবাই চুক্তি স্বাক্ষরিত হয়। সলবাই চুক্তিটা কি সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। এরপর 4 নম্বরে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন। দেওয়ানির অধিকার কে দেন? দেওয়ানির অধিকার সম্রাট দ্বিতীয় শাহ আলম, অর্থাৎ এটা 2 নম্বরের উত্তর। 1765 সালে সম্রাট শাহ আলম দ্বিতীয় দেওয়ানি অধিকার দেন। এরপরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল কত সালে? 1800 সালে। লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, অর্থাৎ এটার উত্তর হবে বি নম্বর। এরপরের প্রশ্ন হচ্ছে এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় উইলিয়াম জোন্স। এটা আমার বি নম্বরের উত্তর। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। গেল তো। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? ঠিক না ভুল লেখো। আমরা যদি দেখি প্রথম প্রশ্নটা কী ছিল? 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলায় নাজিম পদ দেওয়া হয়। তাহলে নাজিম পদ দেওয়া হয়, এটা কি ঠিক না ভুল? এটা ভুল, কারণ 1727 সালে বাংলায় নাজিম পদ বা শাসন ব্যবস্থা কার্যকর হয়নি। এই সময় বাংলার প্রশাসন মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাবের মধ্যে ছিল না। এরপরে মুর্শিদ কুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। এটা ঠিক না বলে এটা ঠিক। আলীবর্দী খান বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্য প্রসার করতে উৎসাহী ছিলেন। তিনি কোম্পানির
ব্যবসায়িক সুবিধা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নেন। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। এটা ঠিক, কারণ লর্ড ওয়েলেসলি ব্রিটিশ কোম্পানির প্রশাসনিক দক্ষতা বাড়াতে সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। তারপরের প্রশ্ন হচ্ছে 1793 খ্রিস্টাব্দে কোম্পানির 10 শালা বন্দোবস্ত চালু করে। 10 শালা বন্দোবস্ত চালু করে, এটা ফলস, কারণ 1737 সালে কোম্পানির 10 শালা বন্দোবস্ত চালু করেনি। 10 পালা বা খাজনা সংগ্রহের নতুন ব্যবস্থা পরে প্রবর্তিত হয়। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, পলাশি লুণ্ঠন বলতে কি বুঝো? পলাশি লুণ্ঠন, তাহলে পলাশি লুণ্ঠন হচ্ছে 1757 খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা, বিশেষ করে রবার্ট ক্লাইভ এবং বাংলার রাজকোষ সম্পদ থেকে যে ব্যাপক অর্থ, স্বর্ণ, রত্ন সম্পদের লুট চালায় তাকে বোঝায়। তা আমরা ডিটেলসে যাচ্ছি না। পরের প্রশ্ন হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো? দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বুঝো? দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে ব্রিটিশ কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা, যেখানে কোম্পানি রাজস্ব সংগ্রহ ও প্রশাসন পৃথকভাবে চালায়। উদাহরণ, দেওয়ানি রাজস্ব অধিকার ও নাজিব মফস্বল প্রশাসন আলাদা থাকতো। পরের প্রশ্ন হচ্ছে 1733 খ্রিস্টাব্দে রেগুলেট অ্যাক্টে কী বলা হয়? 1773 খ্রিস্টাব্দে রেগুলেট অ্যাক্টে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন, এর মধ্যে বলা হয়েছে কোম্পানি কর্মকর্তাদের নিয়ন্ত্রণের জন্য গভর্নর ও কাউন্সিলের নিয়ম স্থাপন করা। ভারতের প্রশাসন ব্রিটিশ সরকারের সরাসরি নজরদারি। এরপরের প্রশ্ন, পিটির ভারত শাসন আইনে কি বলা হয়? পিটির ভারত শাসন আইনে রেগুলেটিং এক সংস্কার, এর উদ্দেশ্য কোম্পানির প্রশাসন আরও নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলা করা, গভর্নর জেনারেল কৌশলগত কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি। এরপরের প্রশ্ন হচ্ছে 8 নম্বরে, দেওয়ানি লাভের 1765 খ্রিস্টাব্দের গুরুত্ব লেখো। তাহলে দেওয়ানি লাভের গুরুত্ব, 1765 শাহ আলম দ্বিতীয় বাংলায় রাজস্ব ব্যবস্থার দেওয়ানি অধিকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেন, অর্থাৎ কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব সংগ্রহের ক্ষমতা পায়। গুরুত্ব, রাজস্ব সংগ্রহের ক্ষমতা অর্জন, কোম্পানি শুধু বাণিজ্য নয়, রাজস্ব আদায় এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ পায়। এটি কোম্পানিকে ভারতের অর্থনৈতিক শক্তিশালী ভূমিকা প্রদান করে। রাজনৈতিক প্রভাব বৃদ্ধি, রাজস্ব ক্ষমতায় পাওয়ার কোম্পানি ভারতের রাজনৈতিক প্রভাব বাড়ে। রাষ্ট্রীয় শাসকরা কোম্পানির প্রতি নির্ভরশীল হয়। ভূমি ও প্রশাসন নিয়ন্ত্রণ, কোম্পানির রাজস্ব সংগ্রহের মাধ্যমে ভূমি ও প্রশাসন নিয়ন্ত্রণ লাভ করে। এটি ভবিষ্যতে ভারতের সাম্রাজ্যবাদ শাসনের ভিত্তি স্থাপন করে। দেওয়ানি অধিকার লাভ ভারতে ব্রিটিশ প্রভুদের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। এভাবে তোমরা ভালো করে পড়বে। এরপরের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্ন যদি 5 মার্কের আসে তাহলেও কিন্তু তোমরা লিখতে পারবে। সত্য বিলোপ নীতির প্রয়োগ কোম্পানির কর্তৃক প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল? সত্য বিলোপ নীতি হচ্ছে এই নীতির মাধ্যমে কোনো দেশীয় শাসক দত্তক পুত্র গ্রহণ করলে এবং প্রাকৃতিক উত্তরাধিকারী না থাকলে সেই রাজ্যে ব্রিটিশ কোম্পানির অধীনে চলে যেত। কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠার ভূমিকা, রাজ্য দখলের সহজ উপায়, দেশীয় শাসকদের ক্ষমতা হ্রাস, তারপর কেন্দ্রীয় শাসন শক্তিশালী হয় এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পায়। ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের পথ প্রশস্ত। পরের প্রশ্ন হচ্ছে তোমার টিকা লেখো। মেকলে মিন্টস, মেকলে মিন্টস রচনা করেন টমাস ব্যাবিংটন মেকলে। এটি প্রকাশিত 1835 খ্রিস্টাব্দে। এই মিন্টেস ভারতের শিক্ষানীতি সম্পর্কে মেকলের মতামত তুলে ধরা হয়। মেকলে ভারতের ভাষা ও প্রাচ্য শিক্ষাকে অবমূল্যায়ন করেন। তিনি মনে করেন ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা ভারতীয়দের জন্য শ্রেষ্ঠ। তার লক্ষ্য ছিল এমন এক শ্রেণী তৈরি করা হবে রক্তে ভারতীয় কিন্তু রুচি, চিন্তা ও বুদ্ধিতে ইংরেজ। গুরুত্ব, মেকলে মিন্টসের ফলে ইংরেজ শিক্ষা ভারতে চালু হয়। এর ভিত্তিতেই ব্রিটিশ সরকার ইংরেজি শিক্ষানীতি গ্রহণ করেন। আধুনিক পাশ্চাত্য শিক্ষা, বিজ্ঞান ও যুক্তিবাদের প্রসার ঘটে, তবে ভারতীয় ভাষা ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কি, উপনিবেশ প্রশাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? উপনিবেশ প্রশাসনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের সহায়ক শ্রেণী তৈরি করা। তোমরা ডিটেলস করে নেবে। পাশ্চাত্য চিন্তা সংস্কৃতির প্রসার, তারপর প্রশাসনিক ব্যয় হ্রাস, দেশীয় শিক্ষা ব্যবস্থা দুর্বল করা, মানসিক ও সাংস্কৃতিক প্রভাব বিস্তার। অনেক সময় এই প্রশ্নগুলি 5 মার্কের আসলেও কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। এরপরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলো উত্থানের পিছনে মোগল সম্রাট ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। এটা 5 মার্কের প্রশ্ন। তাহলে এটা যদি বলি, অষ্টাদশ
17 শতকে ভারতে বাংলা, আগধ, হায়দ্রাবাদ, মারাঠা প্রভৃতি আঞ্চলিক শক্তির উত্থানের পেছনে কেবল মোগল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতাই দায়ী ছিল একথা সম্পূর্ণ সত্য নয়। প্রথমত পরবর্তী মোগল সম্রাটরা অনেক ক্ষেত্রে দুর্বল ও অযোগ্য ছিলেন, ফলে কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে। দ্বিতীয়ত মোগল সাম্রাজ্যের বিশাল আকারের কারণে প্রশাসন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তৃতীয়ত অতিরিক্ত যুদ্ধ, বিলাসবহুল জীবনযাপনের ফলে রাজকোষ শূন্য হয়ে যায়। চতুর্থত বৈদেশিক সুবিধাদার কেন্দ্রীয় শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে স্বাধীনতা ঘোষণা করে। পঞ্চম, মারাঠা ও বিদেশ আক্রমণে মুঘল শক্তিকে আরও শক্তিশালী দুর্বল করে দেয়। এভাবে তোমরা উপসংহার। অতএব বলা যায় মোগল সম্রাট ব্যক্তিগত অযোগ্যতা ছাড়া প্রশাসনিক দুর্বলতা, অর্থনৈতিক সংকট ও বহি আক্রমণ সব মিলে আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল। এরপরের প্রশ্ন, পলাশির যুদ্ধে, বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্ব ছিল? তোমার বক্তব্যের সাপেক্ষে যুক্তি দেখাও। পলাশির যুদ্ধ 1700, বক্সারের যুদ্ধ 1764। উভয় ব্রিটিশ ক্ষমতার বিস্তারে গুরুত্বপূর্ণ হলেও বক্সারের যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ ছিল। পলাশির যুদ্ধে ব্রিটিশরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়, কিন্তু প্রকৃতপক্ষে ক্ষমতা তখনও সুদৃঢ় হয়নি। বক্সারের যুদ্ধে ব্রিটিশরা একসঙ্গে মোগল সম্রাট আওধের নবাব এবং বাংলার নবাবকে পরাজিত করে। এই যুদ্ধের ফলে 1765 সালে ব্রিটিশ কোম্পানি দেওয়ানি অধিকার লাভ করেন। এর ফলে কোম্পানি বাংলার রাজস্ব সংগ্রহের অধিকার পায়, অর্থনৈতিক ক্ষমতা অর্জন করে, অর্থনৈতিক শক্তির উপর ভিত্তি করে রাজনৈতিক ও সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। উপসংহারে বলতে গেলে বলা যায় বক্সারের যুদ্ধই ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। এরপরের প্রশ্ন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি লেখো। লর্ড উইলিয়ামের বেন্টিংকের যে সংস্কারগুলো, প্রথমত 1829 সালে তিনি সতীদাহ প্রথা বিলোপ আইন প্রণয়ন করেন। দ্বিতীয়ত নারী ও সমাজ সংস্কারের জন্য তিনি কুসংস্কারের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তৃতীয়ত প্রশাসনিক ক্ষেত্রে ব্যয় সংকোচ ও দুর্নীতি দমন করেন। চতুর্থত শিক্ষাক্ষেত্রে তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ নেন। পঞ্চমত বিচার ব্যবস্থাকে মানবিক ও যুক্তিসঙ্গত করার চেষ্টা করেন। উপসংহার, বেন্টিং সংস্কারে ভারতের সামাজিক ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এরপরের প্রশ্ন হচ্ছে লর্ড কর্নওয়ালিস সংস্কার সংক্ষেপে লেখো। লর্ড কর্নওয়ালিস হচ্ছে 1786 থেকে 1793 খ্রিস্টাব্দে প্রশাসনের গুরুত্বপূর্ণ সংস্কার আনেন। প্রথমত তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। দ্বিতীয়ত প্রশাসনে ইউরোপীয় কর্মচারীদের গুরুত্ব বাড়ান। তৃতীয়ত দুর্নীতি দমনের জন্য উচ্চ বেতন ও পদমর্যাদা নির্ধারণ করেন। চতুর্থ, বিচার বিভাগকে প্রশাসন থেকে পৃথক করেন। পঞ্চমত, আইন ও শাসন ব্যবস্থাকে সংগঠিত করেন। উপসংহার, লর্ড কর্নওয়ালিস সংস্কারের ব্রিটিশ শাসনকে সুসংগঠিত এবং শক্তিশালী করে তোলে। এই ছিল তোমার সামগ্রিক এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।